প্রিয় শিক্ষার্থী, শেষ হয়েছে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার 200 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি নম্বর একটা সাবজেক্টে, যেই সাবজেক্টটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে রয়েছে 30টি নম্বর, আর এই 30টি প্রশ্নই 43তম বিসিএস এ আসছে, যে 30টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আপনাদেরকে দিব। একটি প্রশ্নের ব্যাখ্যার মধ্যে হয়তো আপনি 4-5টি প্রশ্ন পেয়ে যাবেন। যদি ব্যাখ্যা সহ সমাধানের ক্লাস আপনি ভালো করে করেন, তাহলে ভবিষ্যতে আপনি এই ব্যাখ্যা থেকেই কিন্তু প্রশ্ন কমন পাবেন। আসুন আমরা আলোচনা শুরু করি। প্রথম যে প্রশ্নটি দেখেন, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? দেখেন, বিকল্প সরকারের কথা বলেছে, আবার বলেছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। এখানে অপশনে ক্যাবিনেট, বিরোধী দল, সুশীল সমাজ, লোক প্রশাসন বিভাগ, এই 4টি অপশন রয়েছে। যে 4টি অপশন নিয়েই আমরা কথা বলতে পারবো। দেখেন, উত্তর হচ্ছে বিরোধী দল। আমরা এই 4টি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। যেমন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। যেমন আমরা যদি ব্রিটেনের কথা বলি, যেখানে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। লোক প্রশাসনের কাজ হচ্ছে সরকার প্রণীত নীতি ও আইনসমূহের জনকল্যাণার্থে বাস্তবায়ন এবং প্রয়োগের সম্মিলিত প্রচেষ্টা। ভবিষ্যতে কিন্তু এই লোক প্রশাসনও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে লোক প্রশাসনের কাজ কি, এটা আপনাকে জানতে হবে। কি, আমরা আরেকবার দেখি। এই লোক প্রশাসনের কাজ হচ্ছে সরকার প্রণীত নীতি ও আইনসমূহের জনকল্যাণার্থে বাস্তবায়ন এবং প্রয়োগের সম্মিলিত প্রচেষ্টা। ক্যাবিনেট হলো একটি রাষ্ট্রের মন্ত্রী পরিষদের পরামর্শ সভা। তাহলে ক্যাবিনেট কি আমরা জানি, ন্যাচারালি আমরা জানি ক্যাবিনেট কি। আমাদের ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি রয়েছে। আচ্ছা, সুশীল সমাজ হচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে সুশীল সমাজ কি? তাহলে দেখেন, এখান থেকে আমরা 1, 2, 3, 4 বা 3-4টা প্রশ্ন কিন্তু এখান থেকে করতে পারে। আপনি যদি একটু ভালো করে এটা দেখেন, বুঝতে পারবেন যে 3-4টি প্রশ্ন এখান থেকে হতে পারে ভবিষ্যতে। তাহলে এগুলি কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে। পরবর্তী প্রশ্ন, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? এটা একটা মুখস্থ পার্ট। যেমন আনিসুল হক, প্রথম হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আনিসুল হককে সবাই চিনি। সাইদ খোকনকেও আমরা চিনি, প্রথম হওয়ার সুযোগ নেই। সাদেক হোসেন খোকা, মোহাম্মদ হানিফ, আমরা এর মধ্যে হয়তো উত্তর খুঁজতে পারি, কিন্তু প্রথম ক এবং খ আমরা সহজেই বাদ দিতে পারি, কারণ আমাদের এই প্রজন্মই কিন্তু তাদেরকে মেয়র হিসেবে দেখেছে, অর্থাৎ তারা প্রথম না, যেহেতু এখানে বলেছে প্রথম। তাহলে সাদেক হোসেন খোকা এবং মোহাম্মদ হানিফের মধ্যে কে হবে, এটা আপনি বাছাই করে নিতে পারেন। প্রতিটি পরীক্ষায় কিন্তু এভাবে আপনি অপশন বাদ দিতে পারেন, অর্থাৎ যে অপশনটি হবেই না সেই অপশনটি একদম বাদ দিতে পারেন। বাদ দিয়ে বাকি অপশন নিয়ে চিন্তা করতে পারেন, যদি আপনি এই প্রশ্নের উত্তরটি সহজেই না পারেন। উত্তর হচ্ছে মোহাম্মদ হানিফ। দেখেন, আমরা আলোচনায় যাচ্ছি। দেখেন, প্রথম প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় 1994 সালে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হানিফ প্রথম মেয়র নির্বাচিত হন। দেখেন, এখানে একটা প্রশ্ন আমরা পেতে পারি। 1, কি প্রশ্ন? যে প্রথম প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দেব 1994 সাল। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হানিফ প্রথম মেয়র নির্বাচিত হন, যেটি ছিল আমাদের পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর। তাহলে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা যেটি পাই নেই, অর্থাৎ যেটি আমাদের দরকার, সেটি হচ্ছে 1994 সালে প্রথম নির্বাচন হয়। এবং এখানে একটা কথা বলেছে, প্রথম প্রত্যক্ষ ভোটে। ভবিষ্যতে এমনও প্রশ্ন হতে পারে যে প্রথম প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচন হয় কত সালে, বা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় কত সালে? আপনি উত্তর দিবেন 1994 সালে। বাকি 4 জনকে নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ নেই, কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ,
আমরা কিন্তু এই মোহাম্মদ হানিফ, দেখেন এই যে হানিফ ফ্লাইওভার রয়েছে, তার নামে কিন্তু এই ফ্লাইওভার। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এটা আমরা সংবিধানের ক্লাসে করেছি, বেসিক ক্লাস যারা করেছেন সেখানে ছিল। এখানে হাশিম খান, AKM আব্দুর রৌফ, আবুল বার্ক আলভি, সমরজিৎ রায় চৌধুরী। এটা হয়তো ম্যাক্সিমামেরই মুখস্থ আছে, আপনি সহজেই উত্তর জানেন যে AKM আব্দুর রৌফের উপর ন্যস্ত ছিল। আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই। দেখেন, শিল্পী AKM আব্দুর রৌফের উপর ন্যস্ত ছিল হস্তলিখিত সংবিধানের মূল দায়িত্ব। আমরা AKM আব্দুর রৌফের এই প্রশ্নটি পেলাম, এই উত্তরটি পেলাম, অর্থাৎ যেটি আমাদের পরীক্ষায় আসছে এটি নিয়ে এখন আমাদের আর কোনো কথা নেই, কারণ এই উত্তরটা আমরা পারি। বাকি অপশনে যা ছিল, যেমন হাশিম খান, এই হাশিম খান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী, পরীক্ষা আসতে পারে হাশিম খান কে ছিলেন, তাহলে আপনি উত্তর দিবেন একজন চিত্রশিল্পী। হতে পারে একটি প্রশ্ন, 1992 সালে 21শে পদক এবং 2011 সালে স্বাধীনতা পদক লাভ করেন এই হাশিম খান। এটি নাও হতে পারে পরীক্ষায়, বাট হাশিম খান কে ছিলেন এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। আবুল বার্ক আলভি, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী, অর্থাৎ তিনিও কি ছিলেন? একজন চিত্রশিল্পী, এটিও প্রশ্ন হতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবচিত্র বিভাগের শিক্ষক ছিলেন, হতে পারে এখান থেকে প্রশ্ন। আর সমরজিৎ রায়, তিনি বাংলাদেশের একজন চিত্রশিল্পী ছিলেন, অর্থাৎ তিনিও কি চিত্রশিল্পী। তিনটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। চিত্রকলায় অবদানের জন্য 2014 সালে 21শে পদকে ভূষিত হন। একটা বিষয় খেয়াল করেন, আমরা একটা ব্যাখ্যা থেকে কতগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি, আপনাকে মূলত এভাবেই পড়তে হবে। তাহলে আমরা AKM আব্দুর রৌফের পাশাপাশি পরিচিত হলাম হাশিম খান, আবুল বার্ক আলভি, এরপর হচ্ছে সমরজিৎ রায়। তাদের জীবন বৃত্তান্ত জানিনি, কিন্তু তারা যে চিত্রশিল্পী এটি কিন্তু আমরা জেনেছি। হয়তো কখনো এই ধরনের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগতে পারে। দেখেন পরবর্তী প্রশ্ন, বাংলায় প্রাচীন জনপদ কোনটি? জনপদ থেকে আসছে, বেসিক অনেক আলোচনা হয়েছে এবং এই প্রশ্নের উত্তর আপনারা জানেন। এখানে পুন্ড, তাম্রলিপ্ত, গৌর, হরিকেল এগুলো সবই পড়ানো হয়েছে, সবই আপনারা পারেন এবং আই থিঙ্ক ম্যাক্সিমাম এর উত্তর পারেন। পুন্ড। আসুন আমরা আলোচনায় চলে যাই। এখানে তাম্রলিপ্ত সম্পর্কে আপনাদেরকে পড়িয়েছি। গৌর আমাদের যেটা চাঁপাইনবাবগঞ্জ এলাকা, ভারতের মালদহ, আমরা ওইদিকে ভারতে না যাই, বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ এইটুকু মনে রাখলেই হবে। আর হরিকেল যেটা সিলেট এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল, সেটি আমরা জানি মোটামুটি। দেখেন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড, যা বর্তমান বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা নিয়ে গঠিত। আমি আপনাদেরকে বলেছিলাম বা আপনারা বেসিক ক্লাসে করে থাকবেন যে বদিরার বদ্ধন, বদিরার বদ্ধন, বদি মানে বৌদি, সংক্ষেপে যদি বলি, যে একটু দ্রুত বলি, বৌদিরে বদি, তাহলে বগুড়া, দিনাজপুর, রাজশাহী। এখন বদ্ধন মানে পুণ্ডবদ্ধন বা পুণ্ডনগর, যেটি ছিল রাজধানী, এই যে রাজধানী, এখান থেকে হতে পারে প্রশ্ন যে পুণ্ড্রের রাজধানী কি ছিল? পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবদ্ধন, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। আবার যে জেলাগুলো এখানে দেওয়া আছে, বগুড়া, দিনাজপুর ও রাজশাহী, এগুলি থেকে প্রশ্ন হতে পারে, কারণ বলতে পারে নিম্নের কোন জেলাটি পুণ্ডের অধীনে ছিল, তাহলে এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন পেতে পারি। দেখেন, তাম্রলিপ্ত ছিল বর্তমান মেদিনীপুর জেলায় অবস্থিত প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর। পরীক্ষা আসতে পারে যে তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে একটি বিখ্যাত বন্দর। এটি কোথায়? মেদিনীপুর জেলায় অবস্থিত প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর। তাহলে আমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে? নিম্নের কোন জেলাটি পুণ্ডের অধীনস্থ ছিল বা পুণ্ডের অধীনে ছিল বা পুণ্ড হিসেবে পরিচিত ছিল? বা ঘুরিয়েও বলতে পারে যে বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্গত ছিল, দিনাজপুর সেম, রাজশাহী সেম, এভাবে প্রশ্ন হতে পারে। আবার বলতে পারে পুণ্ডের রাজধানী কি ছিল, তাহলে পুণ্ডনগর। আবার বলতে পারে তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে বিখ্যাত বন্দর। আবার বলতে পারে এটি কোন জেলায়, আপনি উত্তর দিবেন এটি হচ্ছে মেদিনীপুর জেলায়। মেদিনীপুর বাংলাদেশে না, এটা ভারতে।
দেখেন, গৌড় জনপদ ছিল চাঁপাই নবাবগঞ্জ এবং বর্তমান ভারতের মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়া জেলা। আমাদের এই মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া খুব একটা মনে না রাখলেও চলবে, কিন্তু এই গৌড় যে চাঁপাই নবাবগঞ্জে ছিল এটি আমাদেরকে মনে রাখতে হবে। এটি বারবার পরীক্ষায় আসে, তারপরেও যেহেতু দিয়েছি সেহেতু ভারতের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এগুলি আপনাকে একটু পড়ে রাখতে হবে। বাকি থাকলো হরিকেল। হরিকেল জনপদ সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত ছিল, যেটি আমি ক্লাসে মজা করে পড়াই যে হরি ইস অর্থাৎ বিচক্ষণ অর্থে বুঝিয়েছি। হরি মানে হরিকেল, চতে চট্টগ্রাম, শতে সিলেট, চিস। তাহলে দেখেন আমরা মোটামুটি একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকগুলি প্রশ্ন পেয়ে গেলাম, যে প্রশ্নগুলি ভবিষ্যতে বারবার পরীক্ষা আসবে। এবং আপনি যদি ভিডিওটি দেখে থাকেন বা বুঝে থাকেন আপনি কিন্তু পারবেন।